শুভেন্দুকে এই সাইডলাইন করতে চাইছে আরএসএস। শুভেন্দু শুধু একা বলবো না, যত তৎকাল বিজেপি আছে তাদেরকে কি সাইডলাইনে পাঠিয়ে দিতে চাইছে আরএসএস? এরকমই একটা গুঞ্জন উঠেছে কিন্তু বাংলার রাজনৈতিক মহলে। অনেকেই হয়তো খবর রাখেন না, কিন্তু আরএসএস এর যে মুখপত্র, সেই মুখপত্রে কিন্তু এর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি এই যে তৎকাল বিজেপি, অর্থাৎ হঠাৎ করে বিজেপিতে এসে কারা বিজেপির উপকার করলো আর কারা বিজেপির ক্ষতি করলো, সেটার একটা তুল্যমূল্য বিচার তো আমরা করবই। তার সাথে আমরা এটাও বলতে চলেছি যে বিজেপির মাদার কনসার্ন বলতে পারেন, বা বিজেপি যাদের জঠর থেকে বেরিয়ে এসেছে, সেই আরএসএস বর্তমান বাংলার বিজেপিকে নিয়ে কি ভাবছে সে কথাও বলবো, এবং আরএসএস এর যে আভ্যন্তরীণ সমীক্ষা সারা বাংলায় কত ফল করতে পারে বিজেপি, সেটাও বলবো। আজকের থার্ড আইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আমরা তৃতীয় নয়ন দিয়ে খোঁজার চেষ্টা করি বিভিন্ন সংবাদ। এরকমই একটা সংবাদ চোখে পড়লো আরএসএস এর মুখপত্রে। সেখানে তৎকাল বিজেপিদের যারা বিজেপি তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু সন্দিহান হয়েছে আরএসএস। হ্যাঁ, আরএসএস কিন্তু বর্তমান বিজেপির যারা চালিকা শক্তি তাদের উপর মোটেও সন্তুষ্ট নয়। দেখুন, পশ্চিমবঙ্গে আরএসএস আজকে নতুন না, সেই বাম আমল থেকেই আরএসএস কিন্তু পশ্চিমবাংলায় কাজ করছে। বিভিন্ন রকম স্কুল বা জনসেবামূলক কাজ করে তারা, তার পাশাপাশি লাঠি খেলা ইত্যাদি ইত্যাদি প্রশিক্ষণও দেয় তারা। এগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে। অর্থাৎ তারা হিন্দুত্বের বিস্তার করতে চাইছে, হিন্দুত্বের প্রচার করতে চাইছে। এইভাবে বিজেপি হচ্ছে তাদের ফ্রন্টাল অর্গানাইজেশন, যারা ভোটে লড়ে, ভোটে জেতে, কখনো হারে, আবার জেতে, আবার কখনো হারে। কিন্তু আরএসএস তারা কাজ থামায় না, আরএসএস কিন্তু কাজ চালিয়েই যায়। পশ্চিমবাংলার বিজেপি একবার ভোটে হেরে গেলে 6 মাস তাদের বাজারে খুঁজে পাওয়া যায় না, তারপর 6 মাস পরে এসে আবার উদয় হয়। আরএসএস এর মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব, কিন্তু বিজেপির মূল এজেন্ডা হিন্দুত্ব করতে গিয়ে এই রাজ্যে কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে, সেটা আপনারা দেখেছেন। শুধু হিন্দুত্ব দিয়ে পশ্চিমবাংলায় কিন্তু শাসন ক্ষমতায় আসা যাবে না, এটা কিন্তু আরএসএস নিজেও বোঝে। পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় আসতে গেলে একটা গণ আন্দোলনের দরকার, মানুষের জন্য কাজ করার দরকার। কিন্তু এখানকার বিজেপি মানুষের জন্য কাজ তো করেইনি, উল্টে মানুষের কিভাবে ক্ষতি হবে সেই চেষ্টাই করে গেছে। যেমন ধরুন, আবাস যোজনার টাকা আটকে দেওয়ার কথা তারা বলেছে যে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি তারা বলেছে। এই এসআইআর এর পর বিজেপির হিন্দু ভোট ব্যাংকে একটা বড় ধস নামতে চলেছে, এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে, কিন্তু কোনোভাবেই 1 কোটি অঙ্কটা মিলছে না, 35 থেকে 38 লক্ষের বাইরে যাচ্ছে না। কিন্তু এরপরেও আরএসএস নিজস্ব একটা সমীক্ষা চালিয়েছে, তারা সারা রাজ্যে তাদের মতন করে সমীক্ষা চালিয়েছে। আমি বলবো সেই সমীক্ষা রিপোর্টও, আমাদের সমীক্ষায় এখনো পর্যন্ত কি পেয়েছি আমরা সেটাও বলবো। কিন্তু এই যে তৎকাল বিজেপি তারা যে লাইনে চলছে, সেই লাইনটা কিন্তু আরএসএস এর লাইন নয়। যেমন ধরুন, এই যে হিন্দুত্ব কার্ড বিক্রি, হিন্দুত্ব সার্টিফিকেট বিক্রি, মতুয়া কার্ড বিক্রি, এই বিক্রি বার্তা করে হিন্দু করে দেওয়া, মানে একটা কাগজ দিয়ে কাউকে প্রমাণ করে দেওয়া তুমি হিন্দু হয়ে গেলে, সেই কাগজের দাম নেওয়া, এটা আরএসএস এর পদ্ধতি নয়। এইভাবে আরএসএস হিন্দুত্ব ছড়াতে চায় না, কিন্তু সেই কাজটাই শান্তনু ঠাকুররা করে যাচ্ছেন, এবং শান্তনু ঠাকুররা করছেন সম্পূর্ণ বঙ্গ বিজেপির প্রশ্রয়। এই যে শান্তনু ঠাকুর বলুন, মুকুল রায় তো ধরুন এখন অসুস্থ, তাকে নিয়ে কথা বলা উচিত না, কিন্তু মুকুল রায় এবং তার পরবর্তী যারা বিজেপিতে গিয়েছিল অনেকেই তো আছে, শঙ্কুদেব পণ্ডা, সোনালী গুহ, এরকম অনেকেই বিজেপিতে জয়েন করেছিল। তাদের পারফরমেন্স কি? প্রায় শূন্য, প্রায় শূন্য। সৌমিত্র খান, তিনি হারিয়েই গিয়েছেন, সাংসদ ছাড়া তাকে আর, সংসদ ভবন ছাড়া তাকে আর কোথাও দেখা যায় না। এরকম বহু লোক হারিয়ে গিয়েছেন। অনুপম হাজরা, প্রাক্তন সাংসদ, তিনি হারিয়ে গিয়েছেন। এরকম বহু লোক হারিয়ে গিয়েছেন। ভাষার মধ্যে একমাত্র ভেসে আছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিত্য নতুন গরমাগরম বক্তব্য রেখে বা বিতর্কিত কথা বলে তিনি ভেসে থাকেন।
কখনো বলেন অমুক দিন সরকার পড়ে যাবে, কখনো বলেন তমুক দিন সরকার পড়ে যাবে, তারিখ পে তারিখ দিয়ে খবরের শিরোনামে থাকেন। তারপরে আবার কখনো বলেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, কখনো বলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, কখনো বলেন তিনি 170টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, ইত্যাদি ইত্যাদি তিনি বলে যান, এবং এই বলেই তিনি খবরের শিরোনামে থাকতে চান। তারপরে সাংবাদিকদের চটিচাটা বলা, সাধারণ মানুষকে শুয়োরের বাচ্চা বলা, এইসব তো তার কাছে জলভাত। এইসব বলে বিভিন্ন বিতর্কিত কথা বলে তিনি কিন্তু সংবাদের শিরোনামে থাকতে চান। কিন্তু সংবাদের শিরোনামে থাকা আর সংগঠন করা দুটো সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস। আজকে আমি যদি আপনাদের সামনে কোনো বেফাস কথা বলে দিই, সেটা ভাইরাল হয়ে যাবে। আমি যদি কোনো গালমন্দ করে দিই কাউকে, সেটা ভাইরাল হয়ে যাবে। এই যে ভাইরাল হওয়ার যে প্রবণতা, এইটা তো ধরুন যারা সোশ্যাল মিডিয়া করে তাদের পক্ষে মানায়, যারা ফেসবুক করেন, যারা ইনস্টাগ্রামে রিলস বানান, যারা ইউটিউবে কাজ করেন, তারা চান ভাইরাল হতে। আমরা চাই আমাদের প্রতিটা ভিডিও ভাইরাল হোক। তাই বারবার আবেদন করি, ভিডিওগুলো শেয়ার করুন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। কিন্তু এটা রাজনৈতিক নেতাদের তো কাজ না। তাদের কর্মকাণ্ডে লোক আকৃষ্ট হয়ে তাদের কাছে আসবে। তারা এমন ভাইরাল হবেন যে তারপরে তারা নিন্দিত হন, জনসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এমন তো হওয়ার কথা নয়, বা এটা উচিত নয়। কিন্তু শুভেন্দু ধীরে ধীরে কিন্তু সুশীল সমাজ যেটাকে বলি, যারা শিক্ষিত মানুষ, তাদের কাছ থেকে কিন্তু মুছে গিয়েছেন। সেটা বিজেপিরও, বিজেপির যারা সমর্থক এবং শিক্ষিত মানুষ, যারা বাম থেকে বিজেপিতে গিয়েছিলেন, এমন মানুষের মন থেকে শুভেন্দু ইতিমধ্যে মুছে গিয়েছেন। কাদের মধ্যে আছেন? যারা হুজুগে বিজেপি, হঠাৎ করে বিজেপি হয়েছে, হইচই করে, কোনো একটা পদ পেয়ে গেছে, কোনো একটা কলাটা মূলটা ইত্যাদি পেয়ে গেছে, তারাই হইচই করে। কিন্তু সাধারণভাবে আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি, সারা পশ্চিমবঙ্গে আমাদের লোক ছড়িয়ে আছেন, কাজ করছেন। তাদের কাছ থেকে আমরা নিয়মিত খবর পাচ্ছি। আমি নিজেও বহু জায়গায় যাচ্ছি। আমি অন্তত আমার চোখে এবং আমাদের যারা সহকর্মী, যারা সমীক্ষা করতে বেরিয়েছেন, তাদের কারোর চোখে এখনো পর্যন্ত আমরা সেভাবে বিজেপির নেতা দেখলাম না জেলায় জেলায়। হ্যাঁ, জেলার নেতৃত্ব আছেন, সেই পর্যন্তই আছেন, কিন্তু মন্ডল স্তরে, ব্লক স্তরে, বুথ স্তরে বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বহু জায়গায়। প্রায় 65%, হ্যাঁ 65% হবে, 65% জায়গায় আমরা এমন একটা লোকও পাইনি যিনি নিজেকে পরিচয় দিয়েছেন আমি বিজেপির কার্যকর্তা। ওনারা তো কর্মকর্তা বলেন না, কার্যকর্তা বলেন। আমরা প্রায় 65% জায়গায় গিয়ে এরকম কোনো কার্যকর্তা খুঁজেই পাইনি। যাদের এই রকম নড়বড়ে সংগঠন, যাদেরকে জোর করে হুইপ করে বলাতে হয় যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে মিসড কল দিয়ে, সেই সদস্য সংগ্রহ করতে কেউ শ্রাদ্ধ বাড়ি ঢুকে যাচ্ছেন, কেউ বিয়ে বাড়ি ঢুকে যাচ্ছেন, এইভাবে জল মেশানো সদস্য করা হচ্ছে। তারপর বলা হচ্ছে সব ঠিক হয়, সব চাঙ্গাসি। তার ভোট আসলে দেখা যায় কিছুই চাঙ্গাসি না, বিজেপি যা আশা করেছে তার অর্ধেকেরও কম পাচ্ছে। এই তো অবস্থা। এই রকম অবস্থায় বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে। এবং বিজেপির বর্তমান নেতারা যারা দিল্লির সাথে লিয়াজও করেন, দিল্লির সাথে যোগাযোগ রাখেন, তারা যে দিল্লিকে ক্রমাগত ভুল বার্তা দিয়ে আসছেন প্রত্যেকটা নির্বাচনের আগে, এটা কিন্তু আরএসএস ধরতে পেরেছে। আরএসএস এটা বুঝতে পেরেছে যে বারবার কিন্তু এখান থেকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমাদের এত বুথে লোকজন তৈরি হয়ে গেছে, আমাদের এত সদস্য হয়ে গেছে, কার্যক্ষেত্রে দেখা যায় কিছুই না। কয়েকটা পকেট ছাড়া, উত্তরবঙ্গ, ওদিকে কিছুটা বাঁকুড়া, আর কিছুটা পূর্ব মেদিনীপুর, এর বাইরে আমরা বিজেপিকে সেভাবে খুঁজেই পাই না, খুঁজেই পাচ্ছি না। বিভিন্ন জায়গায় সমীক্ষা করতে যাচ্ছি, আমরা চাইছি আমরা যেমন গতবার সমীক্ষা করেছিলাম কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা না বলে, এবার কিন্তু আমরা সমীক্ষার পরিধিটা একটু বাড়িয়েছি। আমরা কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি আলাদা করে সমীক্ষা করছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও কথা বলে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে জানতে চাইছি তাদের বর্তমান অবস্থান। সেখানে আমরা বহু জায়গায় প্রায় 65%, 64.66% আমাকে পিসিআর থেকে জানানো হলো, 64.66% জায়গায় আমরা বিজেপির এমন কোনো লোক পাইনি যিনি বলেন এসে যে আমি বিজেপি করি, আমার দলের এখানে এই অবস্থান। পাইনি আমরা। এটা বাস্তব সত্য, বাস্তব সত্য। আমাদের সমীক্ষা আপনারা জানেন কতটা নির্ভুল হয়, কতটা নিবিড়ভাবে আমরা সমীক্ষাটা চালাই। আমরা কিন্তু গ্রাসরুটে গিয়ে বিজেপিকে খুঁজে পাচ্ছি না। তো এইরকম অবস্থায় 170টা আসনের দাবি করছেন, কখনো বলছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে। শুভেন্দুর এটা বোঝা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁদটা পেতেছিলেন, সেই ফাঁদে শুভেন্দু পা দিয়ে ফেলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কি ফাঁদ পেতেছিলেন? তিনি বললেন এসআইআর করতে দেব না। শুভেন্দু সঙ্গে সঙ্গে বলল না না এসআইআর করতেই হবে। এই এসআইআর করতেই হবে, এইখানেই কিন্তু এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চেয়েছিলেন। আর এসআইআর করলে কাদের নাম বাদ যাবে? ওই রাজবংশী, হিন্দু মতুয়া, দলিত সম্প্রদায়, আদিবাসীরা। তারা কাদেরকে ভোট দিয়েছিল আপনারা সকলেই জানেন। মতুয়ারা, রাজবংশীরা কাদেরকে ভোট দিয়েছিল এটা আপনারা সকলেই জানেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি, যে আমি একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। এবং এই স্ট্যান্ডে এখনো অনড় আছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে পাড়ায় পাড়ায় ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে যেমন তৃণমূলের লোকেরা যাচ্ছেন, তেমনি সাধারণ মানুষও যাচ্ছেন, বিজেপির লোকেরাও যাচ্ছেন, বামেরাও যাচ্ছেন। কারণ ফর্মটা এতটাই খটোমটো, সবাই ঠিকঠাক ফিল আপ করতে পারছেন না। ফলে এই যে জনসংযোগ, মানুষের কাছে পৌঁছে যাওয়া, এইখানে কিন্তু বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে গেল, অনেকটা ব্যাকফুটে চলে গেল। এবং এই জনসংযোগ, ধরুন যে সাধারণ মানুষটা তৃণমূলের ক্যাম্প অফিসে গিয়ে বা হেল্প ডেস্কে গিয়ে বা তাদের ওয়ার রুমে গিয়ে যে সহায়তাটা পাচ্ছেন, তিনি যে দলের মানুষই হন না কেন, তার মনে কিছুটা হলেও তার নিজের দল সম্বন্ধে বিতৃষ্ণা জন্মাচ্ছে, যে আমাদের দল কেন করছে না। এইটাই এনক্যাশ করতে চাইছে তৃণমূল। এবং সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলবো, যে এই যে এসআইআর এর ফলে যাদের নাম বাদ যাবে তারা হচ্ছেন বেশিরভাগই মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়। সেই রাজবংশী মতুয়া সম্প্রদায়ের সাথেও কিন্তু প্রতারণা করছে বিজেপি। এই খবরটাও আরএসএস এর কাছে আছে, সেটাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আলোচনা করছি যে বিজেপি, যারা তৎকাল বিজেপি, তাদেরকে সাইডলাইনে পাঠাতে চাইছে আরএসএস। কেন? কারণ অনেকগুলো কারণের সাথে আরো একটা কারণ, এই যে সিএএ ফর্ম বিলি, সিএএ সহায়তা ক্যাম্প, সিএএ সহায়তা ক্যাম্প বা সিএএ ফর্ম বিলি করে বিজেপি কি প্রমাণ করতে চায়? তারা মানুষকে বোঝাচ্ছে যে সিএএ ফর্ম ফিল আপ করো, তোমাদের আমরা নাগরিকত্ব দেব। কিন্তু সিএএ ফর্ম ফিল আপ এবং নাগরিকত্ব দেওয়া, এই মাঝখানে কিন্তু অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। কি কি আছে? প্রথম কথা, সময়, অনেকটা সময় লাগে। এই সময়টা মানে পার হয়ে যাবে ভোটের পরে। অর্থাৎ যারা সিএএ ফর্ম ফিল আপ করে ভাবছেন এবার আমরা ভোট দিতে যাব 26-এ, না, তারা ভোট দিতে পারবেন না। তারপরে আর একটা বিষয় আছে, সিএএ ফর্ম ফিল আপ করলেই তো হলো না, তার সাথে কিছু ডকুমেন্টেশন, কিছু কাগজপত্র দিতে হয়। সেই কাগজপত্রের মধ্যে অন্যতম কাগজপত্র, তিনি যে বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এসছেন তার একটা প্রমাণ দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের ভোটার কার্ড, বাংলাদেশের ভোটার লিস্টের নাম, বাংলাদেশের কোনো আইডেন্টিটি তাকে দিতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কেউই দিতে পারছেন না, সেটা হচ্ছে তিনি যে ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন, তাকে ধর্মাচরণের জন্য সেখানে বাধা দেওয়া হয়েছে, তাকে উৎপীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এমনটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে কি লাগবে? যে তিনি বাংলাদেশের কোনো থানায় বা ওদের ওখানে যা সিস্টেম আছে আমি ঠিক জানি না, থানায় বা হোক বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হোক, তারা লিখে দিয়ে এসছেন, মানে লিখিতভাবে এফআইআর করে এসছেন যে আমি এই কারণে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছি। আমরা মতুয়াদের যাদের সাথে কথা বলেছি, প্রায় লক্ষাধিক মানুষের সাথে কথা বলেছি, প্রত্যেকটি মানুষ বলেছেন এরকম কোনো কাগজ তারা করে আসেনি। রাতের অন্ধকারে দালালকে ঘুষ দিয়ে, বিএসএফকে পয়সা করে দিয়ে আমরা এখানে ঢুকেছি। 1 লক্ষ লোকের মধ্যে প্রত্যেকটা লোক বলেছেন, প্রতিটা লোক বলেছেন। অর্থাৎ সিএএতে আবেদন করলেই তিনি নাগরিক হয়ে যাবেন, ব্যাপারটা এত জলবৎ তরলং নয়।
এই ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে, কারণ যিনি এখনো আবেদন করেননি সিএএতে তিনি কিন্তু এখনো বিদেশি নন। সিএএতে যেই আবেদন করবেন তার মানেই আপনি নিজেকে নিজে বিদেশি নাগরিক বলে ঘোষণা করে দিচ্ছেন। আর এই বিদেশি নাগরিক থেকে স্বদেশী নাগরিক হওয়া, এদেশের নাগরিক হওয়ার যে প্রসেস, সেই প্রসেসের জন্য যে পেপারস দরকার, যে কাগজ দরকার, সে কাগজ নেই। তাহলে কি হবে এই মানুষগুলো? এই যে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পের নির্দেশ দেওয়া হয়েছে, এই মানুষগুলোর ঠাঁই হবে সেই ডিটেনশন ক্যাম্পে। এই যে আসামে 19 লক্ষ হিন্দু বন্দী আছে, তারা তো হিন্দু, তারাও ঘুষপেটিয়া, তারাও অনুপ্রবেশকারী। তাহলে তাদের সিএতে নাগরিকত্ব দেওয়া হয়নি কেন? এই কারণে হয়নি, কারণ তারা সেই কাগজপত্রগুলো দেখাতে পারেননি। তারা যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, উৎপীড়নের কারণে এসছেন, সেটা তারা দেখাতে পারেননি। না হয় বাংলাদেশের কোনো স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা ভোটার তালিকায় নাম, এগুলো দেখাতে পারেননি। ফলে তারা অবৈধই রয়ে গেলেন। 19 লাখ লোক আজও আসামের জেলে পড়ছেন বা ডিটেনশন ক্যাম্পে পড়ছেন। ঠিক একইভাবে এইখানে যারা ওই সিএতে আবেদন করছেন অথচ কাগজ দেখাতে পারবেন না, তাদের ঠাঁই হবে কিন্তু ডিটেনশন ক্যাম্পে। কিন্তু যদি সিএতে আবেদন না করেন তাহলে মানে ভূতের বাবারও দুঃসাধ্য তাকে বিদেশি প্রমাণ করা। তিনি হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু তাকে বিদেশিও প্রমাণ করা যাবে না। এই রকম একটা অবস্থায় মতুয়া রাজবংশীদের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। আর এইটাই মানে আরএসএস এর প্রবল আপত্তি। আরএসএস এর আপত্তি হিন্দুত্বকে বিক্রি করা। মাথায় ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে যে হিন্দুত্ব চাইগো, কারুর দাম 800 টাকা, কারুর দাম 50 টাকা, এই হরেক রকম হিন্দুত্ব বিক্রি করতে বসেছেন শান্তনু ঠাকুরেরা। এটাও কিন্তু আরএসএস এর ঘোর আপত্তির কারণ। এবং এই যে তৎকাল বিজেপি যারা, শুভেন্দু অধিকারী থেকে এই শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, যারা যারা আছেন আর কি, অসীম সরকার, এরা তো তৎকাল বিজেপি হয়েছেন, এরা আদি বিজেপি নন। আরএসএস করে কখনো আসেননি। আরএসএস কখনো মিথ্যাচারের উপর দাঁড়িয়ে কিন্তু তাদের সংগঠন চালায় না। তাদের সংগঠনে ঠিক থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু তারা মূলত সত্যের ওপর দাঁড়িয়ে কাজ করেন। আর এই তৎকাল বিজেপি যারা আছেন তারা মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন, মিথ্যের পর মিথ্যে বলছেন। কখনো সরকার ফেলে দেওয়ার ব্যাপারে মিথ্যে কথা বলছেন, কখনো বলছেন যে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে মহিলাদের দেবো। আরে বাবা, 3000 টাকা করে মহিলাদের দেবো তো উত্তরপ্রদেশে দিচ্ছ না কেন? ত্রিপুরার বাঙালিরা কি দোষ করেছে? তারাও তো আমাদের স্বজাতি, একই ভাষায় কথা বলি। ত্রিপুরার মহিলাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে না কেন? বিহার থেকে খবর আসছে যে 10,000 টাকা করে মহিলাদের দেওয়া হয়েছিল, সেটা এবার ফেরত নেওয়ার চেষ্টা চলছে। ভাবুন একবার, ভেবে দেখুন একবার, মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছে, সেই টাকাটা যদি সরকার ফেরত চায় যে তুমি ইনস্টলমেন্টে এই টাকাটা ফেরত দাও, সেই মানুষগুলো তো খরচ করে ফেলেছে। বাংলার থেকেও বিহারের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ। 10,000 টাকা পেয়ে সেই মানুষগুলো উৎফুল্ল হয়েছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন। ভোট দেওয়ার পরে যদি বলে যে টাকাটা ফেরত দাও, তারা দেবেন কোত্থেকে? এইখানে কিন্তু এরকম মিথ্যাচার চলবে না। এখানে কিছু করে দেখাতে হয়, এখানে কিছু প্রমাণ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের পাশে থাকতে হয়। আজ পর্যন্ত বিজেপি পশ্চিমবাংলার মানুষের জন্য কোন কাজটা করেছে বলুন? একটা কাজ দেখান যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের জন্য এই উপকারটা করেছে। একটা উপকার করেনি। কেন্দ্রের অসংখ্য প্রকল্প আছে, অসংখ্য প্রকল্প আছে। রাজ্য সরকারের যেমন প্রকল্প আছে, কেন্দ্রেরও প্রকল্প আছে। কটা কেন্দ্রীয় প্রকল্প বাংলার মানুষের কাছে তুলে দিতে পেরেছেন তারা? একটাও না। ফলে আরএসএস এই বিজেপির কাজকর্মে যথেষ্ট ক্ষুব্ধ এবং তারা একদম ডিটারমাইন্ড যে আগামী নির্বাচনে বিজেপির ফল যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা এই তৎকাল বিজেপিকে সাইডলাইনের বাইরে পাঠিয়ে দেবে। এবার আরএসএস এর আমরা যেমন সমীক্ষা করছি, আমরা সমীক্ষা করে বলছি যে বিজেপি কত আসন পেতে পারে, তৃণমূল কত পেতে পারে, বামেরা কংগ্রেস কত পেতে পারে, এটা আমরা যেমন বলছি, আরএসএসও কিন্তু আভ্যন্তরীণ সমীক্ষা চালিয়েছে। আরএসএস এর আভ্যন্তরীণ সমীক্ষার মানে পরিণাম কিন্তু আরো করুন। আমরা তো তবু বলছি বিজেপি 50 থেকে 55টা আসন পাবে। আরএসএস এর আভ্যন্তরীণ সমীক্ষায় কিন্তু বিজেপি 40টাও পাচ্ছে না। ভেবে দেখুন অবস্থা। আরএসএস সমীক্ষা করছে, যদিও গতবার আরএসএস সমীক্ষা করে বলেছিল বিজেপি 50টা পাবে, তারা 77টা পেয়েছিল। এবারে আরএসএস বলছে যে বিজেপি 40-এরও কম পাবে। হয়তো কিছুটা বাড়বে, আরএসএস এর সমীক্ষা হয়তো অতটা পুঙ্খানুপুঙ্খ হয় না, খানিকটা বাড়তি পায় বিজেপি, কিন্তু সেটাও 50-55-এর বাইরে কোনোভাবেই যাচ্ছে না। এইরকম নড়বড়ে সংগঠন, এইরকম হুজুগের রাজনীতি, এইরকম মিথ্যাচার দিয়ে পশ্চিমবাংলায় ভোটে জেতা যায় না, যাবে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছেন, সেটা পূরণ হবে না যতক্ষণ না তিনি মানুষের জন্য কাজ করবেন। শুধু টেলিভিশনে ভেসে থাকা, শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পশ্চিমবাংলায় কেউ ক্ষমতা দখল করতে পারেনি। আজকে যেভাবে পাড়ায় পাড়ায় হেল্প ডেস্ক খোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেখানে মানুষ ভিড় করে যাচ্ছে, তাতে কি প্রমাণ হয়? জনসংযোগে কারা এগিয়ে আছে, মানুষের পাশে কারা আছে, মানুষ তো চোখে দেখতে পাচ্ছে। ফলে যে দলটা 38% ভোট পেয়ে ফুলে ফেপে উঠেছিল, তার মধ্যে 22-22.5% ভোটই বামেদের। এই বামেদের 22-22.5% ভোট বা 23%-এর কাছাকাছি, এই ভোটটা কিন্তু বিজেপি এবার খোয়াবে। বামেদের থেকে যে ভোটটা বিজেপিতে গিয়েছিল, সেই ভোটটা বিজেপি খোয়াতে চলেছে। হ্যাঁ, হয়তো 23%ই খোয়াবে না, কিন্তু 3-4% হলেও খোয়াবে, এবং সেটা বিজেপির পক্ষে ভয়ানক হয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী যদিও বা বলছেন যে বামেরা নাকি ভোট কাটুয়া। ভুল। বামেরা কিন্তু বিজেপির সহায়ক শক্তি হিসেবে কাজ করে এসছে এতদিন, কিন্তু এই যে বামেদের বিরোধিতা করতে গিয়ে ভোট কাটুয়া বলতে গিয়ে তার ভোটটাই তো কেটে যাবে না? এরকম মনে হচ্ছে নাকি যে বামেরা ভরসা করেছিল বিজেপির উপর, যে আগে রাম পরে বাম, রামের এই দশা দেখে তাদের কি মাথায় হাত পড়েনি? তাদের কি কপালে ভাঁজ পড়ছে না? তারা কি বুঝতে পারছেন না এই রামকে দিয়ে জীবনেও তৃণমূলকে সরানো যাবে না? তার চেয়ে নিজের দলকেই শক্তিশালী করা ভালো নয় কি? কম হোক, কিন্তু নিজের দল শক্তিশালী তো হোক। বিধানসভায় 2-5টা লোক তো থাকুক বামেদের হয়ে গলা তোলার জন্য। বামেরা কি এরা ভাবছেন না? শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছেন যে আর মাত্র 5% বেশি ভোট পেলেই তারা ক্ষমতায় দখল করবে, কিন্তু শুভেন্দু অধিকারীর পায়ের তলা থেকে 5% ভোট কি কমে যাচ্ছে না? এই প্রশ্নটা রেখে শেষ করলাম আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। নমস্কার।